কোন সময় আকাশে মেঘ নাই, কিছু নাই, কোথা হইতে একটা গর্জন ধ্বনি শোনা গেল। পশ্চাতে দিগন্তের দিকে চাহিয়া দেখা গেল এক প্রকাণ্ড অদৃশ্য সম্মার্জনী ভাঙা ডালপালা খড়কুটা ধুলোবাড়ি আকাশে উড়াইয়া প্রচণ্ড বেগে ছুটিয়া আসিতেছে। রাগ রাগ সামাল সামাল হায় হায় কহিতে কহিতে মুহূর্তকাল পরে কি হইল কেহই বলিতে পারিল না। একটা ঘূর্ণা হাওয়া একটি সংকীর্ণ পথ মাত্র আশ্রয় করিয়া প্রবল বেগে সমস্ত উত্তোলিত বিপর্যস্ত করিয়া দিয়া নৌকা কয়টাকে কোথায় কি করিল তাহার কোনো উদ্দেশ্য পাওয়া গেল না। নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের কিচিরমিচিরে। কোলাহলের জগৎ থেকে পা সরিয়ে চলুন চলে যাই গল্পের জগতে। আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন। সমস্ত গল্পের আপডেট সবার প্রথম পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। এখন শুরু হচ্ছে নৌকাডুবি প্রথম পর্ব। রমেশ এবার আইন পরীক্ষায় যে পাশ হইবে সে সম্বন্ধে কাহারও কোনো সন্দেহ ছিল না। বিশ্ববিদ্যালয়ের সরস্বতী বরাবর তাহার স্বর্ণপদ্মের পাপড়ি খসাইয়া রমেশকে মেডেল দিয়ে আসিয়াছেন। স্কলারশিপও কখনো ফাঁক যায় নাই। পরীক্ষা শেষ করিয়া এখন তাহার বাড়ি যাইবার কথা, কিন্তু এখনো তাহার তোরঙ্গ সাজাইবার কোনো উৎসাহ দেখা যায় নাই। পিতা শীঘ্র বাড়ি আসিবার জন্য পত্র লিখিয়াছেন। রমেশ উত্তরে লিখিয়াছে পরীক্ষার ফল বাহির হইলেই সে বাড়ি যাইবে। অন্নদাবাবুর ছেলে যোগেন্দ্র রমেশের সহাধ্যায়ী, পাশের বাড়িতেই সে থাকে। অন্নদাবাবু ব্রাহ্ম, তাহার কন্যা হেমলনিনী এবার এফে দিয়াছে। রমেশ অন্নদাবাবুর বাড়িতে চা খাইতে চা না খাইতে প্রায়ই যাইত। হেমনলিনী স্নানের পর চুল শুকাইতে শুকাইতে ছাদে বেড়াইয়া পরামখস্ত করিত। রমেশও সেই সময়ে বাসা নির্জন ছাদে চিলেকোঠার একপাশে বই লইয়া বসিত। অধ্যয়নের পক্ষে এরূপ স্থান অনুকূল বটে, কিন্তু একটু চিন্তা করিলে দেখলেই বুঝিতে বিলম্ব হইবে না যে ব্যাঘাত যথেষ্টই ছিল। এ পর্যন্ত বিবাহ সম্বন্ধে কোনো পক্ষ হইতে কোনো প্রস্তাব হয় নাই। অন্নদাবাবুর দিক হইতে না হইবার একটু কারণ ছিল। একটি ছেলে বিলাতে ব্যারিস্টার হইবার জন্য গেছে, তাহার প্রতি অন্নদাবাবুর মনে মনে লক্ষ্য আছে। সেদিন চায়ের টেবিলে খুব একটা তর্ক উঠিয়াছিল। অক্ষয় ছেলেটি বেশি পাশ করিতে পারে নাই, কিন্তু তাই বলিয়া সে বেচারার চা পানের এবং অন্যান্য শ্রেণীর তৃষা পাশ করা ছেলেদের চেয়ে কিছু কম ছিল তাহা নহে। সুতরাং হেমলনিনীর চায়ের টেবিলে তাহাকেও মাঝে মাঝে দেখা যাইত। সে তর্ক তুলিয়াছিল যে পুরুষের বুদ্ধি খড়গের ন্যায়, শান বেশি না দিলেও কেবল ভারে অনেক কাজ করিতে পারে। মেয়েদের বুদ্ধি কলম কাটা ছুরির মতো, যতই ধার দাও না কেন তাহাতে কোনো বৃহৎ কাজ চলে না, ইত্যাদি। হেমলনিনী অক্ষয়ের এই প্রগলভতা নীরবে উপেক্ষা করিতে প্রস্তুত ছিল, কিন্তু স্ত্রী বুদ্ধিকে খাটো করিবার পক্ষে তাহার ভাই যোগেন্দ্র যুক্তি আনয়ন করিল। তখন রমেশকে আর ঠেকাইয়া রাখা গেল না। সে উত্তেজিত হইয়া উঠিয়া স্ত্রী জাতি স্তবগান করিতে আরম্ভ করিল। এই রূপে রমেশ যখন নারী ভক্তির উচ্ছ্বসিত উৎসাহে অন্য দিনের চেয়ে দুপেয়ালা চা বেশি খাইয়া ফেলিয়াছে, এমন সময় বেহারা তাহার হাতে এক টুকরো চিঠি দিল। বহির্ভাগে তাহার পিতার হস্তাক্ষরে তাহার নাম লেখা। চিঠি পড়িয়া তর্কের মাঝখানে ভঙ্গ দিয়া রমেশ শশব্যস্ত উঠিয়া পড়িল। সকলে জিজ্ঞাসা করিল, ব্যাপারটা কি? রমেশ কহিল, বাবা দেশ হইতে আসিয়াছেন। হেমনলিনী যোগেন্দ্রকে কহিল, দাদা, রমেশবাবুর বাবাকে এইখানে ডাকিয়া আনো না কেন? এখানে চায়ের সমস্ত প্রস্তুত আছে। রমেশ তাড়াতাড়ি কহিল, না, আজ থাক, আমি যাই। অক্ষয় মনে মনে খুশি হইয়া বলিয়া লইল, এখানে খাইতে তাহার হয়তো আপত্তি হইতে পারে। রমেশের পিতা ব্রজমোহন বাবু রমেশকে কহিলেন, কাল সকালের গাড়িতেই তোমাকে দেশে যাইতে হইবে। রমেশ মাথা চুলকাইয়া জিজ্ঞাসা করিল, বিশেষ কোনো কাজ আছে কি? ব্রজমোহন কহিলেন, এমন কিছু গুরুতর নহে, তবে এত তাগিদ কেন? যেটুকু শুনিবার জন্য রমেশ পিতার মুখের দিকে চাহিয়া রইল। সে কৌতূহল নিবৃত্তি করা তিনি আবশ্যক বোধ করিলেন না। ব্রজমোহনবাবু সন্ধ্যের সময় যখন তাহার কলিকাতার বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করিতে বাহির হইলেন, তখন রমেশ তাহাকে একটা পত্র লিখিতে বসিল। শ্রীচরণ কমলেশু পর্যন্ত লিখিয়া তাহার অগ্রসর হইতে চাহিল না। কিন্তু রমেশ মনে মনে কহিল, আমি হেমনলিনী সম্বন্ধে যে অনুচ্চারিত সত্যে আবদ্ধ হইয়া পড়িয়াছি, বাবার কাছে তাহা গোপন করা কোনো মতেই উচিত হইবে না।
অনেকগুলা চিঠি অনেক রকম করিয়া লিখিল, সমস্ত এসে ছিঁড়িয়া ফেলিল। ব্রজমোহন আহার করিয়া আরামে নিদ্রা দিলেন। রমেশ বাড়ির ছাদে উপর উঠিয়া প্রতিবেশী বাড়ির দিকে তাকাইয়া নিশাচরের মতো সবেগে পায়চারি করিতে লাগিল। রাত্রি 9টার সময় অক্ষয় অন্নদাবাবুর বাড়ি হইতে বাহির হইয়া গেল। রাত্রি 9:30টার সময় রাস্তার দিকে দরজা বন্ধ হইল। রাত্রি 10টার সময় অন্নদাবাবুর বসিবার ঘরের আলো নিবিল। রাত্রি 10:30টার পর সে বাড়ির কক্ষে কক্ষে সুগভীর সুষুপ্তি বিরাজ করিতে লাগিল। পরদিন ভোরের ট্রেনে রমেশকে রওনা হইতে হইবে। ব্রজমোহন বাবু সতর্কতায় গাড়ি ফেল করিবার কোনো সুযোগ উপস্থিত হইল না। বাড়ি গিয়া রমেশ খবর পাইল তার বিবাহের পাত্রীয় দিন স্থির হইয়াছে। তাহার পিতা ব্রজমোহনের বাল্যবন্ধু ঈশান যখন ওকালতি করিতেন তখন ব্রজমোহনের অবস্থা ভালো ছিল না। ঈশানের সহায়তাতেই তিনি উন্নতি লাভ করিয়েছেন। সেই ঈশান যখন অকালে মারা পড়িলেন তখন দেখা গেল তাহার সঞ্চয় কিছুই নাই, দেনা আছে। বিধবা স্ত্রী একটি শিশুকন্যাকে লইয়া দারিদ্র্যের মধ্যে ডুবিয়া পড়িলেন। সেই কন্যাটি আজ বিবাহযোগ্য হইয়াছে। ব্রজমোহন তাহার সঙ্গেই রমেশের বিবাহ স্থির করিয়াছেন। রমেশের হৈতিশীরা কেহ কেহ আপত্তি করিয়া বলিয়াছিল যে শুনিয়াছি মেয়েটি তেমন দেখিতে ভালো নয়। ব্রজমোহন কইলেন, ও সকল কথা আমি ভালো বুঝি না। মানুষ তো ফুল কিংবা প্রজাপতি মাত্র নয় যে ভালো দেখার বিচারটাই সর্বাগ্যে তুলিতে হইবে। মেয়েটির মা যেমন সতীসাধ্যী, মেয়েটিও যদি তেমনই হয় তবে রমেশ যেন তাকে ভাগ্য বলিয়া জ্ঞান করে। শুভ বিবাহের জনশ্রুতিতে রমেশের মুখ শুকাইয়া গেল। সে উদাসের মতো ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল। নিষ্কৃতি লাভের কোনো প্রকার উপায় চিন্তা করিয়া কোনোটাই তাহার সম্ভবপর বোধ হইল না। শেষকালে বহু কষ্টে সংকোচ দূর করিয়া পিতাকে গিয়া কহিল, বাবা, এ বিবাহ আমার পক্ষে অসাধ্য। আমি অন্য স্থানে পণে আবদ্ধ হইয়াছি। ব্রজমোহন কহিলেন, বলো কি, একেবারে পানপত্র হইয়া গেল? রমেশ কহিল, না, ঠিক পানপত্র নহে, তবে। ব্রজমোহন কহিল, কন্যা পক্ষের সঙ্গে কথাবার্তা সব ঠিক হইয়া গেছে? রমেশ কহিল, না, কথাবার্তা যাহাকে বলে তাহা হয় নাই। ব্রজমোহন কহিলেন, হয় নাই তো? তবে এতদিন যখন চুপ করিয়া আছো তখন আর কটা দিন চুপ করিয়া গেলেই হইবে। রমেশ একটু নীরবে থাকিয়া কহিল, আর কোনো কন্যাকে আমি পত্নী রূপে গ্রহণ করা অন্যায় হইবে। ব্রজমোহন কহিলেন, না করা তোমার পক্ষে আরো বেশি অন্যায় হইতে পারে। রমেশ আর কিছু বলিতে পারিল না। সে ভাবিতে লাগিল, ইতিমধ্যে দৈবক্রমের সমস্ত ফাঁসিয়া যাইতে পারে। রমেশের বিবাহের যেদিন স্থির হইয়াছিল তাহার পরে 1 বৎসর অকাল ছিল। সে ভাবিয়াছিল কোনো ক্রমে সেই দিনটা পার হইয়া তাহার 1 বৎসর মেয়াদ বাড়িয়া যাইবে। কন্যার বাড়ি নদীপথ দিয়ে যাইতে হইবে, নিতান্ত কাছে নহে। ছোট বড় 2-3টে নদী উত্তীর্ণ হইতে 3-4 দিন লাগিবে। ব্রজমোহন দৈবের জন্য যথেষ্ট পথ ছাড়িয়া দিয়া 1 সপ্তাহ পূর্বে শুভদিনে যাত্রা করিলেন। বরাবর বাতাস অনুকূল ছিল। শিমুলঘাটায় পৌঁছাইতে পুরা 3 দিনও লাগিল না। বিবাহের এখনো 4 দিন দেরি আছে। ব্রজমোহন বাবু 2-4 দিন আগে আসিবার ইচ্ছা ছিল। শিমুলঘাটায় তাহার বেহান দিন অবস্থায় থাকেন। ব্রজমোহন বাবু অনেক দিনের ইচ্ছা ছিল ইহার বাসস্থান তাহার স্বগ্রামে উঠিয়া লইয়া ইহাকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখেন ও বন্ধু ঋণ শোধ করেন। কোনো আত্মীয়তার সম্পর্ক না থাকাতে হঠাৎ সে প্রস্তাব করা সঙ্গত মনে করেন নাই। এবারে বিবাহ উপলক্ষে তাহার বেয়ানকে তিনি বাস উঠাইয়া লইতে রাজি করিয়াছেন। সংসারে বেহানের একটি মাত্র কন্যা, তাহার কাছে থাকিয়া মাতৃহীন জামাতার মাতৃস্থান অধিকার করিয়া থাকিবেন, ইহাতে তিনি আপত্তি করিতে পারিলেন না। তিনি কহিলেন, যে যাহা বলে বলুক, যেখানে আমার মেয়ে জামাই থাকিবে সেখানেই আমার স্থান। বিবাহের কিছুদিন আগে আসিয়া ব্রজমোহনবাবু তাহার বেহানের ঘরকন্যা তুলিয়া লইবার ব্যবস্থা করিয়া প্রবৃত্ত হইলেন। বিবাহের পর সকলে মিলিয়া একসাথে যাত্রা করাই তাহার ইচ্ছা। এই জন্য তিনি বাড়ি হইতে আত্মীয় স্ত্রীলোক কয়েকজনকে সঙ্গেই আনিয়াছিলেন। বিবাহকালে রমেশ ঠিকমতো মন্ত্র আবৃত্তি করিল না। শুভদৃষ্টির সময় চোখ বুঝিয়া রইল। বাসর ঘরে হাস্যস্পাদ নীরবে নতমুখে সহ্য করিল। রাত্রে শয্যাপ্রাতে পাশ ফিরিয়া রইল।
প্রত্যুষে বিছানা হইতে উঠিয়া বাহিরে চলিয়া গেল। বিবাহ সম্পন্ন হইলে মেয়েরা এক নৌকোয়, বৃদ্ধরা এক নৌকোয়, বড় বয়স্যগণ আর এক নৌকোয় যাত্রা করিল। অন্য এক নৌকায় রোশন চৌকির দল যখন তখন যে সে নাগিনী যেমন তেমন করিয়া আলাপ করিতে লাগিল। সমস্ত দিন অসহ্য গরম, আকাশে মেঘ নাই, অথচ একটা বিবর্ণ আচ্ছাদনে চারিদিক ঢাকা পড়িয়াছে। তীরের তরুশ্রেণী পাংশুবর্ণ, গাছের পাতা নড়িতেছে না, দাড়ি মাঝিরা গলদ ঘর্ম। তার অন্ধকার জমিবার পূর্বেই মাল্লারা কহিল, কর্তা নৌকা এবার ঘাটে বাঁধি, সম্মুখে অনেক দূর আর নৌকা রাখিবার জায়গা নাই। ব্রজমোহনবাবু পথে বিলম্ব করিতে চান না। তিনি কহিলেন, এখানে বাঁধিলে চলিবে না, আজ প্রথম রাতে জ্যোৎস্না আছে, আজ বালুহাটায় পৌঁছিয়া নৌকা বাঁধিব, তোরা বকশিস পাইবি। নৌকা গ্রাম ছাড়িয়া চলিয়া গেল। একদিকে চর ধু ধু করিতেছে, আর একদিক ভাঙা উচ্চ পাড়। কুহেলিকার মধ্যে চাঁদ উঠিল, কিন্তু তাহাকে মাতালের চক্ষু অন্তত ঘোলা দেখাইতে লাগিল। কোন সময় আকাশে মেঘ নাই, কিছু নাই, কোথা হইতে একটা গর্জন ধ্বনি শোনা গেল। পশ্চাতে দিগন্তের দিকে চাহিয়া দেখা গেল এক প্রকাণ্ড অদৃশ্য সম্মার্জনী ভাঙা ডালপালা, খড়কুটা, ধুলোবালি আকাশে উড়াইয়া প্রচণ্ড বেগে ছুটিয়া আসিতেছে। রাখ রাখ, সামাল সামাল, হায় হায় কইতে কইতে মুহূর্তকাল পরে কি হইল কেহই বলিতে পারিল না। একটা ঘূর্ণা হাওয়া একটি সংকীর্ণ পথ মাত্র আশ্রয় করিয়া প্রবল বেগে সমস্ত উত্তোলিত বিপর্যস্ত করিয়া দিয়া নৌকা কয়টাকে কোথায় কি করিল তাহার কোনো উদ্দেশ্য পাওয়া গেল না। কুহেলিকা কাটিয়া গেছে। বহুদূর ব্যাপী মরুময় বালুভূমিকে নির্মল জ্যোৎস্না বিধবার শুভ্র বসনের মতো আচ্ছন্ন করিয়াছে। নদীতে নৌকা ছিল না, ঢেউ ছিল না। রোগ যন্ত্রণার পরে মৃত্যু যেরূপ নির্বিকার শান্তি বিকীর্ণ করিয়া দেয়, সেইরূপ শান্তি জলে স্থলে স্তব্ধভাবে বিরাজ করিতেছে। সংজ্ঞালাভ করিয়া রমেশ দেখিল সে বালির তটে পড়িয়া আছে। কি ঘটিয়াছিল তাহা মনে করিতে তাহার কিছুক্ষণ সময় লাগাল। তাহার পরে দুঃস্বপ্নের মতো সমস্ত ঘটনা তাহার মনে জাগিয়া উঠিল। তাহার পিতা ও অন্যান্য আত্মীয়গণের কি দশা হইল সন্ধান করিবার জন্য সে উঠিয়া পড়িল। চারিদিকে চাহিয়া দেখিল কোথাও কাহারও কোনো চিহ্ন নাই। বালুতটের তীর বাহিয়া সে খুঁজিতে খুঁজিতে চলিল। পদ্মার দুই শাখাবাহুর মাঝখানে এই শুভ্র দ্বীপটি উলঙ্গ শিশুর মতো ঊর্ধ্বমুখে শয়ান রইয়াছে। রমেশ যখন একটি শাখার তীর প্রান্ত ঘুরিয়া অন্য শাখার তীরে গিয়ে উপস্থিত হইল, তখন কিছু দূরে একটি লাল কাপড়ের মতো দেখা গেল। দ্রুতপদে কাছে আসিয়া রমেশ দেখিল লাল চেরি পরা নববধূটি প্রাণহীনভাবে পড়িয়া আছে। জলমগ্ন মুমূর্ষুর শ্বাসক্রিয়া কিরূপ কৃত্রিম উপায়ে ফিরিয়া আনিতে হয় রমেশ তাহা জানিত। অনেকক্ষণ ধরিয়া রমেশ বালিকার বাহু দুটি একবার তাহার শিয়রের দিকে প্রসারিত করিয়া পরক্ষণেই তাহার পেটের উপর চাপাইয়া ধরিতে লাগিল। ক্রমে ক্রমে বধূর নিঃশ্বাস বহিল, সে চক্ষু মেলিল। রমেশ তখন অত্যন্ত শান্ত হইয়া কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল। বালিকাকে কোনো প্রশ্ন করিবে সেটুকু সাহসও যেন তাহার আয়ত্তের মধ্যে ছিল না। বালিকা তখনও সম্পূর্ণ জ্ঞান লাভ করে নাই। একবার চোখ মেলিয়া তখনই তাহার চোখের পাতা মুদিয়া আসিল। রমেশ পরীক্ষা করিয়া দেখিল তাহার শ্বাসক্রিয়ার আর কোনো ব্যাঘাত নাই। তখন এই জনহীন জলস্থলের সীমায় জীবন মৃত্যুর মাঝখানে সেই পাণ্ডু জ্যোৎস্নালোকে রমেশ বালিকার মুখের দিকে অনেকক্ষণ চাহিয়া রহিল। কে বলিল সুশীলাকে ভালো দেখিতে নয়? এই নিমিলিত নেত্র সুকুমার মুখখানি ছোট, তবু এত বড় আকাশের মাঝখানে বিস্তীর্ণ জ্যোৎস্নায় কেবল এই সুন্দর কোমল মুখ একটি মাত্র দেখিবার জিনিসের মতো গৌরবে ফুটিয়া আছে। রমেশ আর সকল কথা ভুলিয়া ভাবিল ইহাকে সে বিবাহ সভায় কলরব জনতার মধ্যে দেখে নাই। সে ভালোই হইয়াছে, ইহাকে এমন করিয়া আর কোথাও দেখিতে পাইতাম না। ইহার মধ্যে নিঃশ্বাস সঞ্চার করিয়া বিবাহের মন্ত্রপাঠের চেয়ে ইহাকে অধিক আপনার করিয়া লইয়াছে। মন্ত্র পড়িয়া ইহাকে আপনার নিশ্চিন্ত প্রাপ্যস্বরূপ পাইতাম, এখানে ইহাকে অনুকূল বিধাতার প্রসাদের স্বরূপ লাভ করিলাম। জ্ঞান লাভ করিয়া বধূ উঠিয়া বসিয়া শিথিল বস্ত্র সারাইয়া লইয়া মাথায় ঘোমটা তুলিয়া দিল। রমেশ জিজ্ঞাসা করিল, তোমাদের নৌকায় আর সকলে কোথায় গেছেন কিছু জানো? সে কেবল নীরবে মাথা নাড়িল।
রমেশ তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি এইখানে একটুখানি বসিতে পারিবে? আমি একবার চারিদিক ঘুরিয়া সকলের সন্ধান লইয়া আসিব। বালিকা তাহার কোনো উত্তর করিল না, কিন্তু তাহার সর্বশরীর যেন সংকুচিত হইয়া বলিয়া উঠিল, এখানে আমাকে একালা ফেলিয়া যাইও না। রমেশ তাহা বুঝিতে পারিল। সে একবার উঠিয়া দাঁড়াইয়া চারিদিকে তাকিল। বালির মধ্যে কোথাও কোনো চিহ্ন মাত্র নাই। আত্মীয় দিগকে আহান করিয়া প্রাণপণ ঊর্ধ্বকণ্ঠে ডাকিতে লাগিল, কাহারও কোনো সাড়া পাওয়া গেল না। রমেশের বৃথা চেষ্টায় ক্ষান্ত হইয়া বসিয়া দেখিল, বধূ মুখে 2 হাত দিয়া কান্না চাপিবার চেষ্টা করিতেছে। তাহার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতেছে। রমেশ সান্ত্বনার কোনো কথা না বলিয়া বালিকার কাছে ঘেঁষিয়া বসিয়া আস্তে আস্তে তাহার মাথায় পিঠে হাত বুলাইতে লাগিল। তাহার কান্না আর চাপা রহিল না, অব্যক্ত কণ্ঠে উচ্ছ্বসিত হইয়া উঠিল। রমেশের 2 চক্ষু দিয়াও জলধারা ঝরিয়া পড়িল। শান্ত হৃদয় যখন রোদন বন্ধ করিল, তখন চন্দ্র অস্ত গেছে। অন্ধকারের মধ্য দিয়া এই নির্জন ধরাখণ্ড অদ্ভুত স্বপ্নের মতো বোধ হইল। বালুচরের অপরিস্ফুট শুভ্রতা প্রেতলোকের মতো পাণ্ডুবর্ণ, নক্ষত্রের ক্ষীণালোকে নদী অজগর সর্পের চিকন কৃষ্ণ চর্মের মতো স্থানে স্থানে চিকচিক করিতেছে। তখন রমেশ বালিকার ভয় শীতল কোমল ক্ষুদ্র 2টি হাত 2 হাতে তুলিয়া লইয়া বধূকে আপনার দিকে ধরে আকর্ষণ করিল। শঙ্কিত বালিকা কোনো বাধা দিল না। মানুষকে কাছে অনুভব করিবার জন্য সে তখন ব্যাকুল। অটল অন্ধকারের মধ্যে নিঃশ্বাস বন্দিত রমেশের বক্ষপটে আশ্রয় লাভ করিয়া সে আরাম বোধ করিল। তখন তাহার লজ্জা করিবার সময় নহে। রমেশের 2 বাহুর মধ্যে সে আপনি নিবিড় আগ্রহের সহিত আপনার স্থান করিয়া লইল। প্রত্যুষের শুকতারা যখন অস্ত যায়, পূর্বের দিকে নীল নদীরেখার উপরে প্রথমে আকাশ যখন পাণ্ডুবর্ণ ও ক্রমশ রক্তিম হইয়া উঠিল, তখন দেখা গেল নিদ্রা বিহ্বল রমেশ বালির উপরে শুইয়া পড়িয়াছে। তাহার বুকের কাছে বাহুতে মাথা রাখিয়া নববধূর সুগভীর নিদ্রায় মগ্ন। অবশেষে প্রভাতের মৃদু রৌদ্র যখন উভয়ের চক্ষুপট স্পর্শ করিল, তখন উভয়ের শশব্যস্ত হইয়া জাগিয়া উঠিয়া বসিল। বিস্মিত হইয়া কিছুক্ষণের জন্য চারিদিক চাহিল। তাহার পরে হঠাৎ মনে পড়িল যে তাহারা ঘরে নাই। মনে পড়িল তাহারা ভাসিয়া আসিয়াছে। সকালবেলায় জেলে ডিঙির সাদা সাদা পালে নদী খচিত হইয়া উঠিল। রমেশ তাহারই একটিকে ডাকাডাকি করিয়া লইয়া জেলেদের সাহায্যে একখানি বড় পানসি ভাড়া করিয়া এবং নিরুদ্দেশ আত্মীয়দের সন্ধানের জন্য পুলিশ নিযুক্ত করিয়া বধূকে লইয়া গৃহে রওনা হইল। গ্রামের ঘাটের কাছে নৌকা পৌঁছাইতে রমেশ খবর পাইল যে তাহার পিতার, শাশুড়ির ও আর কয়েকটি আত্মীয় বন্ধু মৃতদেহ নদী হইতে পুলিশ উদ্ধার করিয়াছে। জন কয়েক মাল্লা ছাড়া আর কেহই বাঁচিয়েছে এমন আশা আর কাহারও রইল না। বাড়িতে রমেশের বৃদ্ধা ঠাকুরমা ছিলেন। তিনি বধূসহ রমেশকে ফিরিতে দেখিয়া উচ্চ কলরবে কাঁদিতে লাগিলেন। পাড়ার যে সকল বরযাত্র গিয়াছিল, তাহাদেরও ঘরে ঘরে কান্না পড়িয়া গেল। শাঁখ বাজিল না, উলুধ্বনি হইল না, কেহ বধূকে বরণ করিয়া লইল না, কেহ তাহার দিকে তাকাইল না মাত্র। শ্রাদ্ধ শান্তি শেষ হইবার পরেই রমেশ বধূকে লইয়া অন্যত্র যাইবে স্থির করিয়াছিল, কিন্তু পৈতৃক বিষয় সম্পত্তির ব্যবস্থা না করিয়া তাহার শীঘ্র নড়িবার জো ছিল না। পরিবারের শোকাতুর স্ত্রীলোকগণ তীর্থবাসের জন্য তাহাকে ধরিয়া পড়িয়াছিল, তাহারও বিধান করিতে হইবে। এই সকল কাজকর্মের অবকাশকালে রমেশ প্রণয় চর্চায় অমনোযোগী ছিল না। যদিও পূর্বে যেমন শোনা গিয়াছিল, বধূ তেমন নিতান্ত বালিকা নয়। এমনকি গ্রামের মেয়েরা ইহাকেও অধিক বয়স্কা বলিয়া ধিক্কার দিতেছিল। তবু ইহার সহিত কেমন করিয়া যে প্রণয় হইতে পারে, এই বিয়ে পাশ করা ছেলেটি তাহার কোনো পুঁথির মধ্যে সে উপদেশ প্রাপ্ত হয় নাই। সে চিরকাল ইহা অসম্ভব, অসংযত বলিয়াই জানিত। তবু কেন বই পড়া অভিজ্ঞতার সঙ্গে কিছুমাত্র না মিলিলেও আশ্চর্য এই যে তাহার উচ্চশিক্ষিত মন ভিতরে ভিতরে এই অপরূপ রসে পরিপূর্ণ হইয়া এই ছোট মেয়েটির দিকে অবনত হইয়া পড়িয়াছিল। সে এই বালিকার মধ্যে কল্পনার দ্বারা তাহার ভবিষ্যৎ গৃহলক্ষ্মীকে উদ্ভাসিত করিয়া তুলিয়াছে। সেই উপায়ে তাহার স্ত্রী একইকালে বালিকা বধূ, তরুণী প্রেয়সী, সন্তানদিগের অপ্রগলভতা মাতারূপে তাহার ধ্যাননেত্রের সম্মুখে বিচিত্রভাবে বিকশিত হইয়া উঠিয়াছে।
চিত্রকর তাহার ভাবি চিত্রকে, কবি তাহার ভাবি কাব্যকে যেরূপ সম্পূর্ণ সুন্দররূপে কল্পনা করিয়া হৃদয়ের মধ্যে একান্ত আদরে লালন করিতে থাকে, রমেশ সেইরূপ এই ক্ষুদ্র বালিকাকে উপলক্ষ মাত্র করিয়া ভাবি প্রেয়সীকে, কল্যাণীকে পূর্ণ মহিষী মূর্তিতে হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠা করিল। এইরূপে প্রায় 3 মাস অতীত হইয়া গেল। বৈষয়িক ব্যবস্থা সমস্ত সমাধা হইয়া আসিল। প্রাচীনরা তীর্থাবাসের জন্য প্রস্তুত হইলেন। প্রতিবেশী মহল হইতে 2-1টি সঙ্গিনী নববধূর সহিত পরিচয় স্থাপনের জন্য অগ্রসর হইতে লাগিল। রমেশের সঙ্গে বালিকার প্রণয়ের প্রথম গ্রন্থি অল্পে অল্পে আঁট হইয়া আসিল। এখন সন্ধ্যাবেলায় নির্জন ছাদের খোলা আকাশের তলে দুজনে মাদুর পাতিয়া বসিতে আরম্ভ করিয়াছে। রমেশ পিছন হইতে হঠাৎ বালিকার চোখ টিপিয়া ধরে, তাহার মাথাটা বুকের কাছে টানিয়া আনে। বধূ যখন রাত্রি অধিক না হইতেই না খাইয়া ঘুমাইয়া পড়ে, রমেশ তখন নানাবিধ উপদ্রবে তাহাকে সচেতন করিয়া তার বিরক্তি তিরস্কার লাভ করে। একদিন সন্ধ্যাবেলায় রমেশ বালিকার খোঁপা ধরিয়া নাড়া দিয়া কহিল, শিলা, আজ তোমার চুল বাঁধা ভালো হয় নাই। বালিকা বলিয়া বসিল, আচ্ছা, তোমরা সকলেই আমাকে সুশীলা বলিয়া ডাকো কেন? রমেশ এ প্রশ্নের তাৎপর্য কিছুই বুঝিতে না পারিয়া অবাক হইয়া তার মুখের দিকে চাহিয়া রহিল। বধূ কহিল, আমার নাম বদল হইলে কি আমায় পয় ফিরিবে? আমি তো শিশুকাল হইতেই অপয়মন্ত, না মরিলে আমার অলক্ষণ ঘুচিবে না। হঠাৎ রমেশের বুক ধক করিয়া উঠিল। তাহার মুখ পাণ্ডুবর্ণ হইয়া গেল। কোথায় কি একটা প্রমাদ ঘটিয়াছে, এ সংশয় হঠাৎ তাহার মনে জাগিয়া উঠিল। রমেশ জিজ্ঞাসা করিল, শিশুকাল হইতে তুমি অপয়মন্ত কিসে হইলে? বধূ কহিল, আমার জন্মের পূর্বেই আমার বাবা মরিয়াছেন। আমাকে জন্মদান করিয়া তাহার 6 মাসের মধ্যে আমার মা মারা গেছেন। মামার বাড়িতে অনেক কষ্টে ছিলাম। হঠাৎ শুনিলাম কোথা হইতে আসিয়া তুমি আমাকে পছন্দ করিলে। 2 দিনের মধ্যে বিবাহ হইয়া গেল। তারপরে দেখো কি সব বিপদই ঘটল। রমেশ নিশ্চল হইয়া তাকিয়া উপরে শুইয়া পড়িল। আকাশে চাঁদ উঠিয়াছিল, তাহার জ্যোৎস্না কালি হইয়া গেল। রমেশের দ্বিতীয় প্রশ্ন করিতে ভয় হইতে লাগিল। যতটুকু জানিয়া ফেলিয়াছে সেটুকুকে সে প্রলাপ বলিয়া, স্বপ্ন বলিয়া সুদূরে ঠেলিয়া রাখিতে চায়। সংজ্ঞাপ্রাপ্ত মূর্ছিতের দীর্ঘশ্বাসের মতো গ্রীষ্মের দক্ষিণ হাওয়া বইতে লাগিল। জ্যোৎস্নালোকে নিদ্রাহীন কোকিল ডাকিতেছে। অদূরে নদীর ঘাটে বাঁধা নৌকার ছাদ হইতে মাঝিদের গান আকাশে ব্যাপ্ত হইতেছে। অনেকক্ষণ কোনো সাড়া না পাইয়া বধূ অতি ধীরে ধীরে স্পর্শ করিয়া কহিল, ঘুমাইতেছ? রমেশ কহিল, না। তাহার পরেও অনেকক্ষণ রমেশের কোনো সাড়া পাওয়া গেল না। বধূ কখন আস্তে আস্তে ঘুমাইয়া পড়িল। রমেশ উঠিয়া বসিয়া তাহার নিদ্রিত মুখের দিকে চাহিয়া রইল। বিধাতা ইহার ললাটে যে গুপ্ত লিখন লিখিয়া রাখিয়াছে, তাহা আজও এই মুখে একটি আঁক কাটে নাই। এমন সৌন্দর্যের ভিতরে সেই ভীষণ পরিমাণ কেমন করিয়া প্রচ্ছন্ন হইয়া বাস করিতেছে। বালিকা যে রমেশের পরিণীতা স্ত্রী নহে, একথা রমেশ বুঝিল, কিন্তু সে যে কাহার স্ত্রী তাহা বাহির করা সহজ হইল না। রমেশ তাহাকে কৌশল করিয়া জিজ্ঞাসা করিল, বিবাহের সময় তুমি আমাকে যখন প্রথম দেখিলে তখন তোমার কি মনে হইল? বালিকা কহিল, আমি তো তোমাকে দেখি নাই, আমার চোখ নিচু করিয়াছিলাম। তুমি আমার নামও শোনো নাই? যেদিন শুনিলাম বিবাহ হইবে তাহার পরের দিনই বিবাহ হইয়া গেল। তোমার নাম আমি শুনিই নাই। মামি আমাকে তাড়াতাড়ি বিদায় করিয়া বাঁচিয়েছেন। রমেশ কহিল, আচ্ছা, তুমি যে লিখিতে পড়িতে শিখিয়াছ, তোমার নিজের নাম বানান করিয়া লেখো দেখি। রমেশ তাহাকে একটু কাগজ, একটা পেন্সিল দিল। সে বলিল, তা বুঝি আমি আর পারি না? আমার নাম বানান করা খুব সহজ, বলিয়া বড় বড় অক্ষরে নিজের নাম লিখিল, শ্রীমতী কমলা দেবী। রমেশ কহিল, আচ্ছা, মামার নাম লেখো। কমলা লিখিল, শ্রীযুক্ত তারিণীচরণ চট্টোপাধ্যায়। জিজ্ঞাসা করিল, কোথাও ভুল হইয়াছে? রমেশ কহিল, না। আচ্ছা, তোমার গ্রামের নাম লেখো দেখি। সে লিখিল, ধোবাপুকুর।
এইরূপে নানা উপায়ে অত্যন্ত সাবধানে রমেশ এই বালিকার যেটুকু জীবন বৃত্তান্ত আবিষ্কার করিল, তাহাতে বড় একটা সুবিধা হইল না। তাহার পরে রমেশ কর্তব্য সম্বন্ধে ভাবিতে বসিয়া গেল। খুব সম্ভব ইহার স্বামী ডুবিয়া মরিয়াছে। যদি বা শ্বশুরবাড়ির সন্ধান পাওয়া যায়, সেখানে পাঠাইলে তাহারা ইহাকে গ্রহণ করিবে কিনা সন্দেহ। মামার বাড়ি পাঠাইতে গেলেও ইহার প্রতি ন্যায়াচরণ করা হইবে না। এতকাল বধূভাবে অন্যের বাড়িতে বাস করার পর আজ যদি প্রকৃত অবস্থা প্রকাশ করা যায়, তবে সমাজে ইহার কি গতি হইবে, কোথায় ইহার স্থান হইবে? স্বামী যদি বাঁচিয়াই থাকে, তবে সে কি তাহাকে গ্রহণ করিতে ইচ্ছা বা সাহস করিবে? এখন এই মেয়েটিকে যেখানেই ফেলা হইবে, সেখানেই সে অতল সমুদ্রের মধ্যে পড়িবে। ইহাকে স্ত্রী ব্যতীত অন্য কোনরূপেই রমেশ নিজের কাছে রাখিতে পারে না। অন্যত্র কোথাও ইহাকে রাখিবার স্থান নাই, কিন্তু তাই বলিয়া ইহাকে স্ত্রী বলিয়া গ্রহণ করাও চলে না। রমেশ এই বালিকাটিকে ভবিষ্যতের পটে নানা বর্ণে স্নেহসিক্ত তুলি দ্বারা ফলাইয়া যে গৃহলক্ষ্মীর মুক্তি আঁকিয়া তুলিয়াছিল, তাহা আবার তাড়াতাড়ি মুছিতে হইল। রমেশ আর তাহার গ্রামে থাকিতে পারিল না। কলিকাতায় লোকের ভিড়ের মধ্যে আচ্ছন্ন থাকিয়া একটা কিছু উপায় খুঁজিয়া পাওয়া যাইবে, এই কথা মনে করিয়া রমেশ কমলাকে লইয়া কলকাতায় আসিল। পূর্বে যেখানে ছিল সেখান হইতে দূরে নতুন এক বাসা ভাড়া করিল। কলকাতায় দেখিবার জন্য কমলা আগ্রহের সীমা ছিল না। প্রথম দিন বাসার মধ্যে প্রবেশ করিয়া সে জানালায় গিয়া বসিল। সেখান হইতে জনস্রোতের অবিশ্রাম প্রবাহে তাহার মনকে নতুন নতুন কৌতূহলে ব্যাপৃত করিয়া রাখিল। ঘরে একজন ঝি ছিল। কলিকাতায় তাহার পক্ষে অত্যন্ত পুরাতন। সে বালিকার বিস্ময়কে নিরর্থক মূঢ়তা জ্ঞান করে বিরক্ত হইয়া বলিতে লাগিল, হাগা, হাঁ করিয়া কি দেখিতেছ? বেলা যে অনেক হইল, চান করিবে না? ঝি দিনের বেলায় কাজ করিয়া রাত্রে বাড়ি চলিয়া যাইবে, রাত্রে থাকিবে এমন লোক পাওয়া গেল না। রমেশ ভাবিতে লাগিল, কমলাকে এখন তো এক শয্যায় আর রাখিতে পারে না। অপরিচিত জায়গায় সে বালিকা একলাই বা কি করিয়া রাত কাটাইবে। রাত্রে আহারের পর ঝি চলিয়া গেল। রমেশ কমলাকে তাহার বিছানা দেখাইয়া কহিল, তুমি শো, আমি এই বই পড়া হইলে আমি পরে শুইব। এই বলিয়া রমেশ একখানা বই খুলিয়া পড়িবার ভান করিল। শান্ত কমলার ঘুম আসিতে বিলম্ব হইল না। সে রাত্রি এমনি করিয়া কাটিল। পররাত্রেও রমেশ কোনো ছলে কমলাকে একলা বিছানায় শোয়াইয়া দিল। সেদিন বড় গরম ছিল। শোয়ার ঘরের সামনে একটুখানি খোলা ছাদ আছে, সেইখানে একটা শতরঞ্জি পাতিয়া রমেশ শয়ন করিল। নানা কথা ভাবিতে ভাবিতে ও হাত পাখার বাতাস খাইতে খাইতে গভীর রাত্রি ঘুমাইয়া পড়িল। রাত্রি 2টা-3টের সময় আধো ঘুমে রমেশ অনুভব করিল সে একলা শুইয়া নয়, এবং তাহার পাশে আস্তে আস্তে একটি হাত পাখা চলিতেছে। রমেশ ঘুমের ঘরে পার্শ্ববর্তিনীকে কাছে টানিয়া বিজড়িত স্বরে কহিল, সুশীলা, তুমিও ঘুমাও, আমাকে পাখা করিতে হইবে না। অন্ধকার ভীরু কমলা রমেশের বাহু পাশে তাহার বক্ষ পট আশ্রয় করিয়া আরামে ঘুমাইয়া পড়িল। ভোরের বেলায় রমেশ জাগিয়া চমকাইয়া উঠিল। দেখিল নিদ্রিত কমলার ডান হাতখানি তাহার কণ্ঠে জড়ানো। সে দিব্য অসংকোচে রমেশের পরে আপন বিশ্বস্ত অধিকার বিস্তার করিয়া তাহার বক্ষে লগ্ন হইয়া আছে। নিদ্রিত বালিকার মুখের দিকে চাহিয়া রমেশের 2 চোখ জলে ভরিয়া আসিল। এই সংশয়হীন কোমল বাহুপাশ সে কেমন করিয়া বিচ্ছিন্ন করিবে? রাত্রে বালিকা যে কখন এক সময় তাহার পাশে আসিয়া আস্তে আস্তে বাতাস করিতেছিল, সে কথাও তাহার মনে পড়িল। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে বালিকার বাহুবন্ধন শিথিল করিয়া রমেশ বিছানা ছাড়িয়া উঠিয়া গেল। অনেক চিন্তা করিয়া রমেশ বালিকা বিদ্যালয়ের বোর্ডিংয়ে কমলাকে রাখা স্থির করিয়াছে। তা হইলে এখনকার মতো অন্তত কিছুকাল সে ভাবনার হাত থেকে উদ্ধার পায়। রমেশ কমলাকে জিজ্ঞাসা করিল, কমলা, তুমি পড়াশোনা করিবে? কমলা রমেশের মুখের দিকে চাহিয়া রহিল। ভাবটা এই যে, তুমি কি বলো? রমেশ লেখাপড়ার উপকারিতা ও আনন্দের সম্বন্ধে অনেক কথা বলিল। তাহার কিছু প্রয়োজন ছিল না। কমলা কহিল, আমাকে পড়াশোনা শেখাও। রমেশ কহিল, তাহা হইলে তোমাকে স্কুলে যাইতে হইবে। কমলা বিস্মিত হইয়া কহিল, স্কুলে? এত বড় মেয়ে হইয়া আমি স্কুলে যাইব? কমলার এই বায়ুমর্যাদার অভিমানে রমেশ ঈষৎ হাসিয়া কহিল, তোমার চেয়েও অনেক বড় মেয়ে স্কুলে যায়। কমলা তাহার পরে আর কিছু বলিল না। গাড়ি করিয়া একদিন রমেশের সঙ্গে স্কুলে গেল। প্রকাণ্ড বাড়ি, তাহার চেয়ে অনেক বড় ছোট কত যে মেয়ে,
তাহার ঠিকানা নাই। বিদ্যালয়ের কর্ত্রীর হাতে কমলাকে সমর্পণ করিয়া রমেশ যখন চলিয়া আসিতেছে, কমলাও তাহার সঙ্গে সঙ্গে আসিতে লাগিল। রমেশ কহিল, কোথায় আসিতেছ? তোমাকে যে এইখানে থাকিতে হইবে। কমলা ভীত কণ্ঠে কহিল, তুমি এখানে থাকিবে না? রমেশ, আমি তো এখানে থাকিতে পারি না। কমলা রমেশের হাত চাপিয়া ধরিয়া কহিল, তবে আমি এখানে থাকিতে পারিব না, আমাকে লইয়া চলো। রমেশ হাত ছাড়িয়া কহিল, ছি কমলা। এই ধিক্কারে কমলা স্তব্ধ হইয়া দাঁড়াইল, তাহার মুখখানি একেবারে ছোট হইয়া গেল। রমেশ ব্যথিত চিত্তে তাড়াতাড়ি প্রস্থান করিল, কিন্তু বালিকার এই স্তম্ভিত অসহায় ভীত মুখশ্রী তাহার মনে মুদ্রিত হইয়া রইল।